একবারও ঘটায়নি, শুধু একবার পিপেটে মুখ দিয়ে মুখের মধ্যে কেমিক্যাল ঢুকে গেছিল। ভাগ্যিস ওটা হার্মফুল ছিল না, না হলে তো আমার মুখটাই ঝলসে যেত। কেন যায়নি বলতো? গেলে বাঁচতাম। এমনিতেও ওই মুখ দিয়ে কাজের কথা কম, বলদের প্যাচাল বেশি হয়। উত্তরের অপেক্ষা না করেই আবারও পালক তাড়া দিয়ে বলল, 2 মিনিটের মধ্যে সব পরিষ্কার না করলে আমি নিজে এবার তোকে পচা পানিতে চুবাবো। একটু বলেই গটগট করে রুমে এসে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে পালক। ক্লান্ত লাগছে ওর শরীরটা, একটু ঘুম দিলে মন্দ হয় না। ভাই চলো না যাই, অনেকদিন ঘুরতে যাই না। 1 ঘন্টা যাবৎ রাফাত নতুন বায়না জুড়ে বসেছে, সে ঘুরতে যাবে। গত 6 মাস পরীক্ষা আর ভার্সিটি নিয়ে ব্যস্ত থাকায় কোথাও যাওয়া হয়নি। এখন সে ঘুরতে যাবে, আর তার সাথে সবাইকে যেতেও হবে। মামনি কিছু বলছো না কেন? ভাইকে বলো না যেতে। এসেছে তো মাত্র 2 দিন, এখনই এত কিসের কাজ? অফিস 2 দিন মামু সামনে নেবে। রাফাতের কথায় তার মা আঞ্জুমান বলল, হ্যাঁ রে রাফাত, তুই এমন আজাইরা কি করে হলি বলতো? সারাদিন শুধু খাই খাই, উদ্ভট ব্যাপার নিয়ে ঝগড়া, কম্পিউটারে গেম আর ঘোরাঘুরি, এসব ছাড়া আদৌ কিছু পারিস তুই বলতো? মেয়েকে দেখ কি সুন্দর, দেশে এসেই লক্ষ্মী ছেলের মতো বাবার ব্যবসা সামলাচ্ছে। হ্যাঁ তো মা, তুমি কি এখন বলতে চাচ্ছ আমিও পড়াশোনা ছেড়ে ব্যবসা করি? তা কখন বললাম? তুই যে এত বড় হয়েছিস, তোর কোনো দায়িত্ববোধ আছে বলতো? আমার কি 5-6টা সংসার আছে যে আমি দায়িত্ব পালন করব? দেখো আম্মু, তুমি কিন্তু এখন উল্টাপাল্টা কথা বললেও আমি শুনবো না, বলে দিলাম। ট্যুরে আমি যাবই, আর ভাইও যাবে। ও মামনি বললে না তুমি? রাফাতের কথায় সায় দিয়ে নীলাশা চৌধুরী বললেন, ওকে, এভাবে কেন বলছিস আঞ্জু? বাচ্চা ছেড়েও কি দায়িত্ব করবে? সময় হলে ও মেঘের মতো লক্ষ্মী ছেলে হয়ে যাবে, দেখিস। মামির কথায় গদগদ হয়ে উঠল রাফাত, গিয়ে মামির পাশে বসে বলল, মামনি তুমি বলো না ভাইকে 2 দিন ঘুরতে গেলে কি হবে? মেঘও তো ভুল বলেনি, মাত্র এসেছিস, 2 দিন ঘুরে আসলে কোনো ক্ষতি হবে না। মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো, বরাবরের মতোই নিশ্চুপ শ্রোতার মতো এতক্ষণ সবটা শুনছিল। দুদণ্ড চুপ থেকে বলল, সামনের সপ্তাহে দেখা যাবে। মেঘালয়ের কথায় লাফ দিয়ে উঠে দাঁড়ালো রাফাত। ভাই ভাই সত্যি যাবে তো? মেঘ 2 হাত পকেটে গুজে চোখ দুটো ছোট করে কিছুক্ষণ অবলোকন করলো রাফাতকে, কিন্তু চোখ নামিয়ে সম্মতি জানালো রাফাত উচ্ছ্বাসতার দেখিয়ে বলল, ইয়ে, আই লাভ ইউ ভাই। ভাই তোমাকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে, একটা চুমু দেই? হোয়াট? রাফাতের চুমু দেওয়ার কথায় মেঘ ছিটকে দূরে সরে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেঘের এমন অভিব্যক্তি দেখে সবাই উচ্চ স্বরে হেসে উঠল। রাফাত আরেকটু মেঘকে বিরক্ত করতে বলল, ভাই তুমি ভীষণ অ্যাট্রাকটিভ, একটা চুমু তো দেই। হোয়াট রবিশ, ডিসকাস্টিং। বলে গটগট করে বেরিয়ে গেল। আর মেঘের যাওয়া দেখেই হাহা করে হেসে উঠে রাফাত। রুচিতা হাসতে হাসতে বলে, রাফাত তুইও না, এমনিতেই তো ধরে আনতে হয় সবার মাঝে, এবার তো তোর সামনেই আসবে না। বলে আবারও আরেক দফা হাসিতে ফেটে পড়ল সবাই। আশপাশ অন্ধকারে আচ্ছন্ন। সন্ধ্যায় ঘরে এসে ঘুম দেওয়ার পর আর উঠেনি পালক। শিমুও ভয়ে ডাকতে আসেনি, যদি তখনকার ঘটনা নিয়ে আবারও রাগ করে। ঘড়ির ছোট কাঁটাটা 12টায় ছুতেই ঢং ঢং শব্দে বেজে উঠল। ঘুমটা হালকা হয়ে আসলো পালকের। পিটপিট করে তাকায়। ঘরটাতে মৃদু হলদেটে আলো জ্বলছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে বারান্দাটা ছোট ছোট আলোয় মাখামাখি।
ঘাড় উঁচিয়ে জানালার ফাঁকে তাকায়। মেঘের জমাটবদ্ধ থমথমে আবহাওয়া, বৈশাখের আবহাওয়ার বৈরী রূপ স্পষ্ট। থেকে থেকে বিদ্যুৎ চমকানোর আলো আর গুরুম গুরুম মেঘের শব্দ পাওয়া যাচ্ছে। শোয়া থেকে উঠে বসে পালক। অসময়ে ঘুমের জন্য মাথাটা টিপটিপ করছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে গায়ের জামা পাল্টে রান্নাঘরে যায়। 1 কাপ ব্ল্যাক কফি আপাতত ভীষণ দরকার। রান্নাঘর থেকে এসে লাইট জ্বলে বসলো। জানালার থাই গ্লাসের ফাঁক দিয়ে আসা গা হিম করা বাতাস সর্বাঙ্গে ছুঁয়ে যায় ওর। সারা গা জুড়ে অদ্ভুত ভালো লাগা কাজ করে। হাতের কাপটা রেখে উঠে যায় টেবিলের কাছে। সবুজ মখমলের কাপড়টা সরিয়ে ভীষণ যত্নে রাখা জিনিসটা হাতে ধরে 2 হাতে আগলে পা বাড়ায় বারান্দার দিকে। এমন নিশুতি রাতের ভীষণ প্রিয় আবহাওয়ায় নিজেকে নিয়ে একটু না মাতলেই নয়। ঘরটা জুড়ে অন্ধকার বিরাজমান। বিছানায় অনেকক্ষণ এপাশ ওপাশ করে ঘুম আসছে না মেঘালয়ের। বিদেশে থাকার দরুন রাতের বেশিরভাগ সময় পড়াশোনা আর পাশাপাশি কাজ করে কাটাতো। এখানে এসে ব্যবসার কাজে মনোযোগ দিলেও রাতটা যেন একটু বেশি দীর্ঘ লাগে। শোয়া থেকে উঠে বসলো, ফোনটা হাতে তুলে ওটা নিয়ে ব্যস্ত হলো। এর মাঝে গ্রুম গ্রুম করে মেঘের আওয়াজটা আরও উচ্চ রূপ ধারণ করে বাতাসের দাপট আরও বেড়ে গেল। পর্দাগুলো এলোমেলো হয়ে উঠছে। হঠাৎ করে মেঘের আঙ্গুল চালানো থেমে কান দুটো সজাগ হলো। শরীরে অদ্ভুত দোলা ছেয়ে গেল। অদূর থেকে ভেসে আসছে ভীষণ মধুময় সুরেলা নরম শব্দ। শব্দের উৎস লক্ষ্য করে উঠে এগিয়ে যায় খোলা বারান্দায়। সেখানে দাঁড়িয়ে তাকালে শব্দের উৎসের খোঁজ পেল। মেঘালয়ের বারান্দা থেকে খুব বেশি দূরে নয়। 4 তলার বারান্দাটা ঠিক তার ঘরের বাম পাশেই। বারান্দায় দাঁড়িয়ে নারী ছায়া মূর্তিটি। এক কাঁধের উপর যন্ত্রটি রেখে আরেক হাতের নিপুণ প্রগাঢ়তায় চালিয়ে যাচ্ছে। বাদ্যযন্ত্রটি হাতে আসা সুর যেন মেঘের সর্বাঙ্গে ছেয়ে যাচ্ছে। এর আগেও অনেকবার শুনেছে বেহেলার সুর। কই এতটাও মোহিনীত লাগেনি, এতটা আবেদনীয় তো লাগেনি। যেন সর্বস্ব জুড়ে আবেগ আর ভালোবাসা ঢেলে দেওয়া সুর। পঙ্কিত নিখুঁত করুণ সুরে যেন আবহাওয়াটাও মাতোয়ারা হয়ে যাচ্ছে। বেহেলার এমন করুণ সুরে আরতি আর তালে মন প্রাণ হারিয়ে সেই সুরেই গেঁথে যাচ্ছে মেঘের সমস্ত ইন্দ্রিয়। মন মস্তিষ্ক জুড়ে প্রবল ইচ্ছা জাগছে সুর দানকারী নারীটির রূপ দর্শনের আকুতি, যার সুর যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। তব শুভ সঙ্গীত রাগ, তব সুন্দর ছন্দ। সুরের তালে মেঘের সাথে আবহাওয়ার টান যেন চরম উল্লাস নয় নিমগ্ন হলো। বিকট শব্দে কেঁপে উঠল দিক বেদিক। তড়িৎ গতিতে বিদ্যুৎ চমকে উঠল। তার চেয়েও দ্রুত গতিতে চমকে উঠল মেঘালয়ের সমস্ত কায়া। বিদ্যুতের ঝলকানিতে কয়েক মুহূর্তের জন্য স্পষ্ট দেখল সে দমকা ঝড়ো হাওয়ায় উড়া দীর্ঘকার চুলগুলো। সাদা রঙের লম্বা জামাটি মাটি পর্যন্ত ছুঁয়ে বিলানো। আক্ষি যুগল বুঝে নির্বিঘ্ন হয়ে এমন সুরের ঝংকার তোলা রমণী। নির্মিতে হাতের তালে সুরের ছন্দ মিলিয়ে যাচ্ছে। ঝড় বৃষ্টি মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানিতে রমণীর এমন সর্বনাশা রূপ যেন মেঘের মনের ভেতর দামামা শুরু করলো। প্রচণ্ড চোরাঘাতে জর্জরিত হলো বক্ষপিণ্ড। ধরণী জুড়ে রোদের নরম আলো ছেয়ে গেছে।
রাত পেরোলো, ঘন্টা পার হয়েছে। শহরের যানজট কোলাহল আবারও নিয়ম করে শুরু হয়েছে। ঘুম ভেঙেছে বেশ অনেকক্ষণ আগে, কিন্তু বিছানা ছাড়ার ন্যূনতম ইচ্ছা করছে না। রাতভর ঝমঝম বৃষ্টি আর বাতাসের দাপটে প্রকৃতি যেন সদ্য স্নান করা যুবতী। গাছের সবুজ পাতায় জমে থাকা পানির বিন্দুতে সূর্যের কিরণ পড়ায় মুক্তোর ন্যায় চকচক করছে। জানালা দিয়ে সকালের নরম রোদ আর স্বচ্ছ রঙের আকাশটা দেখতে মন্দ লাগছে না। ঢং ঢং শব্দে দেওয়াল ঘড়িটা জানান দিল সকাল 7টা বাজে। আজ আবারও সকাল 8টায় মাহফুজ স্যারের ক্লাস, কিন্তু যাওয়ার ইচ্ছে নেই ছিটে ফোটা। শটান হয়ে উবুর হয়ে পড়ে আছে পালক বিছানায়। কাল সন্ধ্যায় লম্বা ঘুম আর রাতে বেহালার সঙ্গ পেয়ে ঘুম আর আসেনি। ভোরে চোখ দুটো এক করেছে, সারা শরীর কেমন জমে আছে। এভাবে সারা দিন পড়ে থাকলেও মন্দ হবে না হয়তো। পালক, অলরেডি 7টা বাজে, তুই উঠবি কখন? ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে হবে তো। শিমুর ডাকে আর মোড়া ভেঙে বসলো। উঠবো। উঠবো না? এক্ষুনি ওঠ, পরে না খেয়ে দৌড়াতে দৌড়াতে যাবি, আর সারা ক্লাস ক্ষুধা লেগেছে করে করে পাগল করে দিবি। উফ, চুপ কর তো। কি সকাল সকাল জ্ঞান দেওয়া শুরু করলি? মুখটা বন্ধ কর আর আমায় টেনে তোল। বলে ধপ করে আবারও শুয়ে পড়ল পালক। পালক, ওঠ শিগগিরই। হাত ধরে টানতে লাগলো শিমু। উফ, এই মাহফুজ্জারে কবেই খুন করতাম আমি, কিন্তু জেলের ভাত আমি খেতে পারবো না বলেই চুপ করে আছি। বলে গজ গজ করতে করতে টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সকালবেলা শাওয়ার না নিলে পালকের একদমই ফ্রেশ লাগে না। সকালের নরম রোদ চোখে মুখে পড়ায় ভ্রু কুঁচকে এলো মেঘের। পিঠের দিকে কেমন টান ধরে আসে, নড়াচড়া করতেও যেন ব্যথা হচ্ছে, কিন্তু চোখ খুলে তাকানোর ইচ্ছা করছে না। মেঘ, কই তুই? মেঘ। রুচিতার ডাকে চোখ খুলে তাকালো মেঘ। নিজেকে আবিষ্কার করলো বারান্দার কাউচের উপর। এখানে কি করে আসলো সে? তৎক্ষণাৎ মনে হলো কাল রাতের কথা। ঝড়ো হাওয়ায় মৃদু বৃষ্টি আর বেহালার সুরে মাতোয়ারা হয়ে সে কখন কাউচের উপরেই ঘুমিয়ে গেছে মনে নেই। যেই মেঘ প্রপারলি বিছানা না গুছিয়ে ঘুমায় না, সে কিনা বারান্দায় কাউচে বসে বসেই ঘুমিয়ে গেছে। মানা যায়? তুই এখানে কি করছিস? রুচির ডাকে ফিরে তাকালো মেঘ। মিষ্টিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা তাকে দেখলেই কেমন পিটপিট করে তাকিয়ে থাকে। প্রথম প্রথম তার কাছে না আসলেও এখন তার সাথে বেশ ভাব হয়েছে। তার জন্য অবশ্য মেঘকে তার সাথে অনেক গল্প খেলা করতে হয়েছে, আর অনেকগুলো চকলেটও দিতে হয়েছে রুচির থেকে লুকিয়ে। আপু, তুই কখন এলি? আমি তো অনেক আগেই এসেছি, মামুর সাথে গল্প করছিলাম। আমি ভেবেছি তুই হয়তো জগিং করতে বেরিয়েছিস, কিন্তু মামুনি বলল তুই এখনো উঠিসনি। আসলেই তো, সে তো রোজ সকাল 6টায় জগিংয়ে বেরিয়ে যায়। আজ টের অবধি পেল না। মেঘের ভাবনার মাঝেই রুচিতা আবারও বলল, মেঘ, তুই সারা রাত কাউচেই ঘুমিয়েছিলি? হ্যাঁ মানে ওই আসলে এখানে বসেছিলাম তো, কখন ঘুমিয়ে গেলাম টের পাইনি। মেঘের কথা শুনে মিষ্টি কোল থেকে বলে উঠল, মেঘ পটাতে রে, মাম্মাম বলতে যারা বিছানায় ঘুমায় না তারা ব্যাড বয়। মিষ্টির এমন ভাঙা ভাঙা তোতলানোর কথা শুনে মেঘ গাল প্রসারিত করে হেসে দেয়। কাছে গিয়ে মিষ্টির গাল টেনে বলে, তাই? হুম। তাহলে তো সবাই বলবে মিস্টার আঙ্কেল পচা। না না, মিষ্টির আঙ্কেল ভালো, তুমিও ভালো। ঠোঁট উল্টে বলল মিষ্টি। মিষ্টির এমন কথায় মেঘ আর রুচি হেসে উঠল। ভাই, তুই যা, ফ্রেশ হয়ে আয় শিগগির, আমি নাস্তা দিচ্ছি। মেঘ স্মিত হেসে ফ্রেশ হতে চলে যায়। পালক ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে 7টা বেজে 20 মিনিট। আজও দেরি হলে নিস্তার নেই। ফটাফট চুল থেকে তোয়ালে ছেড়ে এলোমেলো চুলে যেমন তেমন চিরুনি লাগিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে দৌড়। পালক ওয়াশরুমে ঢুকতেই আরশি এসেছিল। আজ নাকি ওর বাইরে নাস্তা করার ইচ্ছা হয়েছে। বাইরে থেকে বেশ কয়েকবার ডেকেছেও ওকে। ওয়াশরুমের দরজায় দুরুমদারম কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পরও যখন পালক খোলেনি, তাই শিমুকে ধরে বেঁধে নিয়ে গেছে নিজের সাথে জাগগে।
ও আর ওর আবাল মার্কা ইচ্ছা কোনোটারই ইন্টারেস্ট নেই পালকের। কোনো রকম একটা পাউরুটিতে জ্যাম লাগিয়ে ধূপধাপ দৌড় লাগালো। যাওয়ার পথে আপন মনেই বলে, এই রাফাইত্তাটা উঠেছে কিনা জানি না, ওর ঢিলামির জন্য আজ যদি দেরি হয়েছে তাইলে আজ ওকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলবো। দরজায় ধাক্কা দিয়ে খুলতেই আঞ্জু আন্টিকে দেখলো টেবিলে নাস্তা সাজাচ্ছে। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং। কি রে, তুই রেডি? হ্যাঁ, তো রাফাত কই, উঠেছে? কে ও? ওরে 7টা থেকে ডাকছি, কুমিরের মতো বিছানাতেই মোড়ামুড়ি করে। ঠেলে ঠুলে বাথরুমে ঢুকে আসলাম, গিয়ে দেখ কি করছে। আন্টির কথা শুনে এক ছুটে ঘরে গেল পালক। বাথরুমের দরজা এখনো বন্ধ, ভেতর থেকে ভীষণ বাজে সুর ভেসে আসছে। हम तुम एक कमरा में बंद हो और चाबी खो जाए। রাফাইত্তা 2 মিনিটের মধ্যে না বেরোলে তোরে আমি বাথরুমে লক করে চাবি ভাগাড়ে ফেলে আসবো। পালকের কথা শুনে রাফাত গান গাওয়া থামিয়ে উত্তর দিল, আফু কয়টা বাজে রে? এখন বলছিস কয়টা বাজে? রাফাইত্তা শিগগির বের হ, না তো আমি দরজা ভাঙবো। একবার বলছিস লক করে চাবি ভাগাড়ে দিবি, আর এখন বলছিস দরজা ভাঙবি। তুই আগে ঠিক করতো কোনটা করবি। রাফাতের কথায় মাথাটা গরম হয়ে গেল পালকের। ধূপধাপ ধাক্কা দিতে লাগলো দরজায়। আফু আফু থাম, আমি এখনই বের হচ্ছি। উত্তর দেওয়ার 2 মিনিটের মাথায় বেরিয়ে আসলো রাফাত। পাড়াপাড়িতে চুলগুলোও মুছতে পারেনি, পরনের টি শার্টটা পানিতে ভিজে গেছে অনেকটা। তোয়ালে দিয়ে এলোমেলো মুছতে মুছতে বলল, ছি আপু, তুই কি না শেষে একজন নিরীহ ছেলের বাথরুমের দরজা ভাঙবি? দ্যাটস মিন মানহানি। আজ আমি নিরীহ বলে আমার সম্মান নিয়ে টানাটানি করবি? রাফাতের এই ওভার অ্যাক্টিং দেখে ভীষণ হাসি পেলেও তা দমিয়ে কড়া দৃষ্টিতে তাকায় পালক। এমন চাহনি দেখে রাফাত বোকা বোকা মুখ করে বলল, এই না নাম, তুই তো খুব ভালো, এমন জঘন্য কাজ তুই করতেই পারিস না। তুই তো সাক্ষাৎ দেবী। আমি এক্ষুনি বেরোচ্ছি। বলেই কোনো রকমে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে বেরোলো। ডাইনিংয়ে আসলে আন্টি বলল, রাফাত না খেয়ে যাস না। রাফাত প্লেট থেকে 2টো রোল তুলে নিয়ে একটা পালকের হাতে দিয়ে আরেকটা মুখে পুরে দৌড়। তার পেছনে পালক। পেছন থেকে আন্টির গলা শোনা গেল, আসতে যা, তোরা পড়ে যাবি তো। এই দুটো সব সময় এমন করে। আন্টির কথা কানে না দিয়ে ধপধপ করে নিচে নেমে এলো দুজনে। পার্কিং থেকে বাইকটা বের করে উঠে স্টার্ট দিতেই রাফাত বলে উঠে, শিট আফু, কি হলো? হেলমেটটা আনতে ভুলে গেছি। উফ রাফাইত্তা, মাঝে মাঝে তোরে মন চায় কিমা বানিয়ে ফেলি। বলে আবারও দৌড় লাগায় পালক উপরের দিকে। এক ছুটে উপরে এসে টেবিলের উপর থেকে হেলমেটটা নিয়ে আবারও ছুট। দরজা থেকে বেরিয়ে সিঁড়ির দিকে যেতেই ভীষণ জোরে ধাক্কা লাগলো কিছুর সাথে। তাল সামলাতে না পেরে পা পিছলে পড়তে নিলে মনে হলো, ইয়া আল্লাহ, আজ মনে হয় কোমরটা গেল খোদা। 4 তলার সিঁড়ি থেকে পড়ে কোমরের হাড় একটাও অবশিষ্ট নেই হয়তো। আকস্মিকভাবে হোঁচট খাওয়ায় ভয়ে এখনো চোখ বন্ধ পালকের। হঠাৎ পালকের মনে হলো পড়ে যায়নি, ভেসে আছে। মুখের উপর উষ্ণ শ্বাস পড়লে চোখ মেলে তাকিয়ে নিজেকে কারো শক্ত বাহুবন্ধনে আবদ্ধ পেল। শান্ত স্নিগ্ধ চেহারাটা ভীষণ ফর্সা, গালটায় খোঁচা খোঁচা কালো বাদামি মিশ্রণের দাড়ি, ঠোঁট দুটো গাঢ় খয়েরি রঙের, নীলাভ চোখ জোড়া সূর্যের আলোয় যেন নীলকান্ত মণির মতো চকচক করছে। সদ্য গোসল করায় চুলগুলো এখনো ভেজা ভেজা। এক কথায় সুন্দর, ভীষণ সুন্দর চেহারাটা। সুদর্শন শঙ্খচিল বললেও ভুল হবে না। গভীর চোখ দুটো সমুদ্রের ন্যায় শান্ত আর স্থির, চোখ ফেরানো সম্ভব না। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আসে পালক অপলক। কপালে লেপ্টে থাকা ভেজা চুল থেকে টপ করে এক ফোঁটা পানি পড়ল চোখের উপর। পিটপিট করে বার কয়েক পলক ফেলল। হুঁশ ফিরতে সোজা হয়ে দাঁড়ালো। হতভম্বের মতো তাকিয়ে থাকলে মেঘালয় জিজ্ঞাসা করলো, আর ইউ ওকে? আগত প্রশ্নে সম্মিত পেল। কোনো মতে আমতামতা করে বলল, হ্যাঁ মানে হ্যাঁ। পালকের কথায় যেন ওনার বোধগম্য হলো না। ভ্রু কুঁচকে কৌতূহলী হয়ে তাকালেন। পালক এখনো বাকরুদ্ধ, কিছু বলতে পারছে না। তাই আগ পাস না বলে আবারও দৌড় লাগালো সিঁড়ি বেয়ে। আরে আস্তে, মেয়েটা কি পাগল নাকি?
আপন মনে বিড়বিড়িয়ে বলল মেঘ। আরে একটা হেলমেট আনতে গিয়ে তুই চাঁদের দেশে পাড়ি দিছিলি? ছুটে এসে হেলমেটটা রাফাতের হাতে ধরিয়ে উঠে বসলো পেছনে। তুই চুপ কর, আরেকদিন হেলমেট ফেলে আসলে তোরেই ফেলে দিমু, মরতে মরতে বাঁচলাম। আমি যদি সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে মরে যেতাম তখন আমার হবু জামাইয়ের বউ কি তুই হতিস? আস্তাগফিরুল্লাহ, আমি তো ছেলে, বউ কেন বর হব আমি? এ বউ কেন বর হব? ঢং দেখে বাঁচি না, তোর মতো আজাইরে রে রিপনা পাগলি মেয়ে ছাড়া বিয়েই করব না। দেখ আপু, প্লিজ আমার প্রয়োজনে বিদায় দিস না, তাও ওই ছেমড়ির নামটা নিস না। কেন রে? বেচারি তোরে দেখার জন্য রোজ সেজে গুজে দাঁড়িয়ে থাকে, আর তুই এমন হেলাফেলা করিস। ওর টুরু লাভ কি তোমার চোখে পড়ে না? নিষ্ঠুর রাফাত। রাফাতকে বিরক্ত করতে করতে ভার্সিটি পৌঁছে গেল দুজন। যাক, আজকের মতো বেঁচে গেল। এখনো 5 মিনিট বাকি 8টা বাজতে। এই খারুস মাহফুজার বোকা শুনতে হবে না। রাফাত বাইকটা পার করতে গেছে, পালক ধূপধাপ করে সিঁড়ি বেয়ে উঠছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে তার হাতের বইগুলো পড়ে গেল। আই এম সরি, আমি সত্যিই খেয়াল করিনি বলে পালক দ্রুত বইগুলো উঠাতে লাগলো। আগন্তুক বলল, তুমি পালক রাইট? পুরুষালী কণ্ঠস্বরে চোখ তুলে তাকায় পালক। সাদা রঙের টি শার্টের উপর কালো রঙের শার্ট পরে হাত দুটো কোণয় পর্যন্ত গুটিয়ে রাখা, ফর্সা চেহারায় ঝাঁকড়া চুল, বেশ সুদর্শন ছেলেটা। পালক বইগুলো তুলে তার হাতে দিয়ে ছোট্ট জবাব দিল, জি। উত্তরে গাল প্রসারিত করে হেসে হাত বাড়িয়ে বলল, হাই, আমি আরাফ এহসান, এই ভার্সিটিতেই ফাইনাল ইয়ার। পালক কিছুক্ষণ তাকিয়ে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে হাতটা বাড়িয়ে বলল, আফারা নূর পালক। প্রত্যুত্তরে পালকের হাতটি আগলে ধরে বলল, চিনি তোমায়, তোমরা 6 জন বেস্ট ফ্রেন্ড সবসময় একসাথেই থাকো রাইট? কোনো পুরুষ এভাবে হাত ধরায় বেশ অস্বস্তি বোধ হচ্ছিল পালকের। হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, জি। কোন ডিপার্টমেন্ট? ইংরেজি। আচ্ছা, তা এখন তো মেবি মাহফুজ স্যারের ক্লাস। তাই তো, স্যারের নাম শুনেই টনক নড়ল পালকের। হাত ঘড়িতে দেখে ঠিক 7:59। হ্যাঁ, আমি আসছি বলে এক ছুটে ক্লাসে আসলো। যাক, বাঁচা গেল। খারুসটা এখনো আসেনি। পালক ঢোকার পরই রাফাত ঢুকলো। তৃতীয় লাইনের ঠিক মাঝের সারির বেঞ্চগুলোর ওদের 6 জনের জন্য বরাদ্দ। আদৃশ আর নীরব শিমুর খাতা দেখে নোট তুলছে, আর আরশি মুখটা বাংলার 5-এর মতো করে অন্যদিকে ফিরে রেখেছে। শিমু বার কয়েক জিজ্ঞাসা করায় তাকে ধমক দিয়ে আবারও মুখে কুলু এঁটেছে। পালক এগিয়ে ধপ করে ব্যাগটা বেঞ্চের উপর রেখে দুজনের মাঝে বসে বলল, কি রে লম্বু, মুখটা এমন আটিছে না আমের মতো চুপসে রেখেছিস কেন? পালকের কথা শুনে আরশি পালকের দিকে ফিরে কিছু বলতে নিলেই সামনে তাকিয়ে চুপ হয়ে যায়। ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই চোখ ছানা বড়া। আজ মাহফুজ স্যার আসেনি, মানা যায়। যে কিনা পারলে ক্লাস শুরুর 2 মিনিট আগে উপস্থিত হয়ে যায়, সে আজ 3 মিনিট লেটও আসেনি, বরং তার পরিবর্তে এসেছে জন 5 ছেলে। এদের চেহারাগুলো তো চেনা, অনেকবার দেখেছে ওরা। এবার নিউ ফাইনাল ইয়ার ব্যাচের এরা। তাদের মাঝখান থেকে একটা ছেলে এসে ঠিক পাশ বরাবর দাঁড়ালো। চোখ তুলে তাকালে দেখলো তার চোখ জোড়া পালকের দিকেই স্থির। হাস্যোজ্জ্বল চেহারায় পালকের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ আগেই পরিচিত হওয়া আবরার নামের ব্যক্তিটি। একেভাবে বোকা বোকা চাহনিতে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ঝুঁকে প্রশ্ন করলেন, ভয় পেয়ে গেলে নাকি? পালক কোনো রকম অপ্রস্তুতভাবে ঘাড় নাড়ায়। যুবক স্মিত হেসে 2 হাত পকেটে গুজে পিছিয়ে গেলেন। তারপর বেশ দান্ধিবতায় সহিত গলা উঁচিয়ে বললেন, গুড মর্নিং গাইস। সবাই একসাথে উচ্ছ্বাসে উত্তর দিল, গুড মর্নিং। কি খবর সবার? নিউ সেকেন্ড ইয়ার কেমন লাগছে? সবাই আবারও তাল মিলিয়ে বলল, খুব ভালো। পকেট থেকে 1 হাত বের করে কপালে ঘষে আবারও আগের মতো দাঁড়ালো। এবার বেশ গম্ভীর মুখ করে বলে উঠল, শুধু ভালো লাগলেই চলবে না, এখন তোমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস, তোমাদেরও জুনিয়র থাকবে এখন ক্যাম্পাসে, তাই আনন্দের সাথে দায়িত্বও বেড়েছে। আর নিউ স্টুডেন্টসদের আগমনের 2 মাস অলরেডি পাস্ট।
নবীনবরণ করতে হবে, সেই খেয়াল আছে? আরাবের কথায় এ পর্যায়ে এসে সবাই বেশ মনোযোগী হলো। এবার পাশ থেকে ওর মতোই আরেকজন সিনিয়র বলল, প্রতিবার যেহেতু সিনিয়ররা সব আয়োজনের দায়িত্বে থাকে, তাই স্বাভাবিকভাবেই এবার আমরা এই দায়িত্বে আছি। আর আমরা সিলেক্ট করব কোন ব্যাচের সাথে আমরা কাজ করতে ইচ্ছুক। তাই আমরা এবার তোমাদের ব্যাচ সিলেক্ট করেছি, যারা অনুষ্ঠানের এক একটা দায়িত্বে থাকবে। ওদের কথা শুনে সবাই বেশ এক্সাইটেড হয়ে গেল। ভার্সিটিতে এখন আরাব, তৌফিক আর মাহিম ভাইকে সবাই এক নামে চেনে। যেমন তাদের রেজাল্ট, তেমনি তাদের লুক আর স্টাইল। এক একজন রিচ পরিবারের সন্তান। সব মেয়েরা এই তিনজন বলতে পাগল। তিনজনকে গ্যাং অফ থ্রি বলেই সম্বোধন করে সকলে। সকলের মধ্যে একটাই উত্তেজনা, কে বা কারা কাজ করবে তাদের সাথে। মেয়েরা শুধু সুযোগ খোঁজে তাদের সাথে কথা বলার। আশেপাশে অলরেডি শুরু হয়ে গেছে মেয়েদের কানাঘোষা। এর মাঝে আরাব আবার বলে উঠল, তোমরা কি দায়িত্ব নিতে ইচ্ছুক? সবাই একসাথে হ্যাঁ বলল। তবে বেশ, তোমাদের মাঝ থেকে আমরা সিলেক্ট করব। ব্রেক টাইমে সবাই হলরুমে উপস্থিত থাকবে। বলেই গটগট করে বেরিয়ে গেল। একে একে তিনজনের মাঝেই পাশ থেকে কয়েকজন বিন্দি মেয়েদের কথা কানে আসলো। ইস, আরাব ভাইকে দেখেছিস? হোয়াইট পরে পুরাই মাখুম লাগতাছে। মনটা চাইতেছে খেয়েই ফেলি। আমি তো মনে প্রাণে চাচ্ছি ওনারা আমাকে সিলেক্ট করুক। ফাহিম ভাইয়ের দিকে বলেও তাকাইস না, ওই চকলেটটা আমার। তোরা যদি আরাব আর ফাহিম ভাইকে নিস, তাহলে তৌফিক ভাই অবশ্যই আমার। আমি অলরেডি ওনার সোহাগ দেখে শেষ। পালক পারছে না মেয়েগুলোর মুখে ঝামা ঘষে দিতে। আইসে এক একজন চকলেট বাটার নিয়ে কোনোই দিয়ে আরশিকে এক ঘুঁতো দিয়ে বলল, এই বিন্দিগুলারে চুপ করা, নাইলে এক একটারে ধইরা বুড়িগঙ্গায় ফেলামো। কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। টেপ রেকর্ডার তার মুখ বন্ধ দেখে পাশ ফিরে তাকায় পালক। একটু আগে বাংলার পাঁচের মতো মুখ করে রাখা চেহারাটা এখন মানুষ মানুষ লাগছে। হাঁ করে তাকিয়ে আছে সামনের দিকে। ওর দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখে ব্যাপারটা বুঝতে পারে পালক। গাল টিপে হেসে আবারও দিল এক গুতা। এবার বেশ জোরেই দেওয়ায় ধ্যান ভাঙল আরশির। কি হয়েছে? কিছু হয়নি আপাতত, কিন্তু হবে বলে মনে হচ্ছে। কি হয়নি আর কি হবে? এভাবে অমানুষের মতো ধাক্কা স্ক্যান ছেমরি গাধা, দেখছিস না গুরুত্বপূর্ণ কাজ করছি? বলে আবারও হ্যাবলা মার্কা লুক দিয়ে তাকালো সেদিকে। এই বান্দর, এই এদিক ফের বলছি, ওদিক কি দেখিস? চোখ দিয়ে গিলা বন্ধ কর বেয়াদব মহিলা। উফ, কি সমস্যা তোর? দেখতে দেয় না? আরব ভাইরে পুরো হিরো লাগতেছে রে, চোখ ফিরাতে পারছি না। ধ্যাত, চলে গেল। সেই ভার্সিটি শুরু থেকে ওনাকে পছন্দ করি। ভাবছি এবার প্রপোজালটা দিয়েই দেব। ওর কথা শুনে মুখটা ঘুরে তাকালো পালক। আরশির গাল নিজের দিকে ঘুরিয়ে বলল, আপনার থোবরা দেখা হ্যায়, কুত্তি লাগতি হ্যায়। এরকম শাকচুন্নি টাইপ বিহেভিয়ার আর চুন্নি টাইপ হাসি নিয়ে তুই আবরার ভাইয়ের সাথে প্রেম করবি? এই চুপ, কি সব বলছিস? হ্যাঁ, একটু হা হা করে হাসি বলেই কি চুন্নি হলো নাকি? হ্যাঁ, আমি প্রয়োজনে নিজেকে পরিবর্তন করে নেব। আজ তো আবাল টাইপ চেহারা করে আরশির কথা বলার ভঙ্গি থেকে হা হা করে হেসে উঠল। পাশ থেকে নিবিড় বলল, আব্বে একা একা হাসতেছিস কেন? আমাকেও ক, আমরাও হাসি। হাসি থামিয়ে পালক বলল, ভাই শোন, আমাকে ল্যাম্পপোস্টটাই কি কয়, ও নাকি আবরার ভাইরে প্রপোজ করব। পালকের কথা শুনে আরশি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এই তোদের সমস্যা কি? হ্যাঁ, নিজে তো প্রেম করার যুক্ত হয় না। আমি একটু চেষ্টা করছি, কই উৎসাহ দিবে, সাহায্য করবে তা না। 32 পার্টি দাঁত বের করে হাসছে। তোদের উচিত আমাকে মোটিভেট করা। আশির কথা শুনে কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থাকলো ওর দিকে। তারপর 5 জন মিলে আবারও হাহা করে হেসে উঠল। তোরা আসলেই এক একটা অজাতের বংশধর। তোদের সাথে কথাই বলা উচিত না। থাক বান্দরি, তুমি মুখটা ফুলিয়ে বাদর টাইপ করিও না। আমি করব মোটিভেট। রাফাতের টেনে টেনে কথা বলা দেখে আবারও সবাই হাহা করে হেসে উঠল।
কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না। শিমুর কনফিউজ কণ্ঠের প্রশ্নটা শুনে পালক বলে, এই বলদটা আবার কি প্রশ্ন করবে? তুই কি বুঝলি না রে মাতাজি? আদ্রিস বলল, ফার্স্ট অফ অল আমি মাতাজি না, আর দ্বিতীয়ত হলো অরু, তুই যে বললি 32 পাটি দাঁত বের করে হেসেছি আমরা, কিন্তু মানুষের তো 32টা দাঁত থাকতে পারে, 32 পাটি না। শিমুর প্রশ্ন শুনে আবারও হাসলে আরশির রাগ যেন তরতর করে বেড়ে গেল। ঠাস করে শিমুর পিঠে বসালো এক ঘা। আউচ! বলে কিছু বলতে নিলেই আগমন ঘটল গণ্যমান্য মাহফুজ্জার। পেছন থেকে নিবিড় বলল, চুপ যা, সবগুলো বিদ্রোহী আয়া পড়ছে। নিবিড়ের কথা শুনে দম ফাটা হাসি পাচ্ছে পালকের, কিন্তু মাহফুজ স্যারের মুখটা দেখে হাসার সাহস কিছুতেই হচ্ছে না। যিনি ক্লাস শুরুর 5 মিনিট আগেই এসে হাজির হয়, সে তার ক্লাসে আজ 10 মিনিট ওয়েট করা কিছুতেই মানতে পারছে না। যেন স্যারের মুখ যেন বাংলার 5 থেকে 15 রূপ ধারণ করেছে ক্রমাগত। পালক আর ওর হাসি, এই একটা দোষ ওর, একবার হাসি পেলে কিছুতেই থামাতে পারে না। গলা চেপে ধরে আছে, তাও হাসি থামছে না কিছুতেই না। তার উপর পাশ থেকে আদ্রিস খোঁচা দিয়ে তার দিকে তাকাতেই সামনের দিকে ইশারা করলো। সামনে তাকিয়ে দেখলো স্যারের চেহারায় কেউ শয়তানি করে সাদা চক দিয়ে মুখখানা আঁকিবুকি করে রেখেছিল। চেয়ারের বসায় স্যারের কালো প্যান্টে সাদা ছোপ ছোপ দাগ বসে গেছে। ও দেখে পালকের আর কিছুতেই হাসি কন্ট্রোল হচ্ছে না। বা হাত দিয়ে শিমুর হাতটা জোরে চেপে ধরলো, অমনি গদ্ধবটা আউস বলে বিশ্রী একটা এক্সপ্রেশন দিল। পালক আর কিছুতেই আটকাতে পারল না। ভরা ক্লাসে হাহা করে হেসে দেওয়ার মতো দুঃসাহসিক কাজটা করে ফেলল। কথায় আছে না, চোরে চোরে মাস্তুতো ভাই, ঠিক এমনটাই হলো। এতক্ষণ বন্দির মতো মুখ করে রাখা আরশি ও পালকের হাসি দেখে হাহা করে হেসে উঠল। ওদের খেয়ালই নেই একজোড়া শকুনি চোখ ওদের দিকে ভীষণ রুষ্ট ভাবে চেয়ে আছে। হোয়াট রাবিশ! স্যারের প্রচণ্ড জোরে ধমকে হাসি থামিয়ে সামনে তাকায়। এটা কি সার্কাস পেয়েছো তোমরা? এত বড় বেয়াদবি করার সাহস কি করে হয়? স্যারের কথায় মিনমিনিয়ে পালক বলল, সরি স্যার। শাট আপ, জাস্ট গেট আউট ফ্রম মাই ক্লাস। স্যার আর এমন হবে না। আই সে গেট আউট। স্যারের ধমকে কেঁপে উঠল। এই বজ্জাতটারে বইলা কোনো লাভ নেই, তাই চুপচাপ সুরসুর করে পালক আর আরশি ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে আসলো ব্রেঞ্চ থেকে। ওদের দেখা দেখি শিমুও ব্যাগ হাতে নিয়ে বেরোতে যাবে, তখন স্যার বলে উঠল, তোমাকে তো বেড়াতে বলিনি, তুমি কেন যাচ্ছ? শিমু কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, স্যার না, মানে ওরা চলে যাচ্ছে তো তাই। সবগুলোই এক দলের, তোমাকে ভালো ভেবেছিলাম। নাও গেট আউট ইউ 3। এবার পেছন থেকে রাফাত, নিবিড়, আদ্রিসও ব্যাগ হাতে নিয়ে ওদের পিছু পিছু বেরিয়ে বলল, ওকে স্যার, বাট লিটল বিগ মিস্টেক, নট 3, আমরা 6 জন। বলে স্যারকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে এলো। বাইরে এসেই পালক দুম করে এক কিল বসিয়ে দিল আরশির পিঠে। এই অকম্মা, চিলি তো পেতনির মতো মুখ করে অমন হাহা করে উঠলি কেন? হাত দিয়ে পিঠ ডলতে ডলতে বলে, হ্যাঁ তাই তো, আসলে আমি ভুলে গেছিলাম যে রাগ করেছি। তো অমন হিহি করলি কেন? তুই হাহা করলি তাই, তুই কেন হাসলি? তাই তো, আমি কেন হেসেছিলাম? ও হ্যাঁ, মনে পড়েছে, এই বলদ শিমু আ করেছিল তাই। এবার আরশি ধপ করে এক ঘা বসিয়ে শিমুকে বলে, তুই ভরা ক্লাসে অমন আ করে জাতীয় সঙ্গীত কেন গাইছিলি বলো? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? পালক আমায় খামচি দিয়েছে। উফ, তোরা মারামারি বন্ধ করবি? ওই বজ্জাতের ক্লাস থেকে বেরোতে পারছি, এটাই অনেক। এখন এই খুশিতে আমি সবাইকে কফি খাওয়াবো, চল। আদৃশের কথা শুনে পালক বলল, সব দোষ তো তোর। তুই কেন আমাকে স্যারের পশ্চাৎ দেশের কারুকার্য দেখাতে গেলি বেয়াদব? কারণ আমারও দেখে হাসি পাচ্ছিল তাই।
আদৃশের কথা শেষে নিবিড় চশমাটা নাক থেকে ঠেলে চোখের দিয়ে শয়তানি লুক দিয়ে বলল, আসলে কারুকার্যটা আমি করেছি। নিবিড়ের কথায় সকলে তাজ্জব বনে গেল। হোয়াট, ইউ ভেজা বিড়াল, তুই কখন করলি এসব? সকালে আমি এসে দেখি তোরা কেউ তখনও আসিসনি, তাই ফাঁকা টাইমটাকে কাজে লাগিয়েছি। নিবিড়ের কথায় আবারও হাহা করে হেসে উঠে সবাই ক্যান্টিনের দিকে হাঁটা ধরল। দুপুর ঠিক 12টা, সূর্য একেবারে মাথার উপরে। এমন ভর দুপুরের গরমে পালক, শিমু আর আরশি রাস্তা দিয়ে হেঁটে ফিরছিল। আরশি থেকে ট্রান্সফার হয়ে শিমুর মুখটা এখন পেঁচার মতো, আর তার বদলে আরশির মুখ জুড়ে তৃপ্তির হাসি। ও তো পারে না রাস্তার মধ্যে নাচ শুরু করতে, একটু পর পর উদ্ভট কথা বলে বিরক্ত করছে। এই দোস্ত, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না রে, মন চাইতেছে রাস্তার মধ্যে ডান্স শুরু করে দিই। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে। চুপ কর, পড়াশোনা নিয়ে কোনো চিন্তা নেই, এসেছে পেখম তুইলা নাচতে। এসব ঝামেলা করতে গিয়ে যে অ্যাসাইনমেন্টের জন্য লেট হবে তা একবার চিন্তা হচ্ছে তোর? শিমুর ধমক শুনে আরশি ওর বিশ্রী গান থামিয়ে বলল, তোর সমস্যা কি রে? সবসময় এত পড়া করিস কেন? দায়িত্ব বলে কিছু আছে তো? আইসে দায়িত্ববান, তুই যে আরবা ভাইয়ের সাথে কাজ করতে পারবি বলে লাফাচ্ছিস, তা কি বুঝি না? তখনই ক্যান্টিনে বসে 2 ঘন্টা আড্ডা দেওয়ার পর ব্রেক টাইমে হল রুমে গেলে বলির পাঠা হয় ওরা 6 জন। আগামী সপ্তাহে হওয়া নবীনবরণ অনুষ্ঠানের ডেকোরেশনের দায়িত্ব দেওয়া হয় ওদের 6 জনের উপর। আদ্রি, নিবি আর রাফাত তো এই কথা শোনার পর ভার্সিটি থেকে বেরিয়ে খেলতে গেছে। এসব কাজ করতে গেলে নাকি ওদের ফুটবল খেলা হবে না। সারা দুনিয়া একদিকে আর এই 3টার খেলা একদিকে। যাই হোক, ওদের সাথে 2 জন মরছে আরেক চিন্তায়। একজনের অ্যাসাইনমেন্টের চিন্তা মাথা খাচ্ছে, আরেকজন খুশির ঠেলায়। বুঝি না, সব সময় এমন এক দুনিয়ায় এক বৈশিষ্ট্যের প্রাণীরা কি বেস্ট ফ্রেন্ড হয়? এই যা, আমার বাড়ির গলি এসে গেল। কই ভাবলাম আরো কিছুক্ষণ গল্প করব, ধ্যাৎ ভাল লাগে না। আশির কথায় শিমু উত্তরে বলে, যা তো যা, যতক্ষণ থাকবি তোর আজাইরা প্যাচাল শুনে মাথা খারাপ হয়ে যাবে। তোকে কাল দেখে নিব ভুটকি। বলে শিমুর পিঠে আরেক থাবা দিয়ে আরশি হাঁটা ধরে। এখন শুধু পালক আর শিমু ফিরছে। নানা রকম গল্পে হাঁটতে হাঁটতেই হঠাৎ কারো ডাকে ফিরে তাকালো দুজনে। আফু, আফু দাঁড়া। পেছনে ফিরে দেখে রুচিতা। আপু, তুমি এই সময় এখানে? আরে কাল শুনলি না, বাবা আর মামু 2 দিন বাদেই পার্টি থ্রো করেছে, তাই এসেছিলাম শপিং করতে। মিষ্টিকে বাড়িতে রেখে এসেছো? না, ওকে রেখে আসার সাহস আছে নাকি? ওই তো মলের ভেতরে ও। তুই চল শিগগির, শিমু আয়। বলে পালকের হাত ধরে টেনে আনলো, সাথে শিমু আসলো। মলের ভেতরে গিয়েই দেখে মিষ্টি কিডস জনের দিকে নানান রকম খেলনা নিয়ে খেলছে, আর তার পাশেই 2টো বেলুন আর একটা টেডি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মেঘ। কালো রঙের ব্লেজারটা খুলে হাতে ঝুলিয়ে রেখেছে, কালো প্যান্টের সাথে কালো জুতো জোড়া চকচক করছে। আইভরি রঙের শার্টটা যেন গায়ের সাথে মিশে আছে। আচ্ছা, মেঘ কি ছোট থেকেই এত সুন্দর নাকি বিদেশে থাকার জন্য এমন হয়েছে? এমন নীল চোখ, ফর্সা গায়ের আবরণ আর কালো বাদামি মিশ্রণের চুলগুলো দেখে তাকে বিদেশি বললেও খুব একটা ভুল হবে না। ঘামে শরীরের সাথে সাথে লেপ্টে থাকায় তার সুগঠিত শরীরের আকৃতি স্পষ্ট। মেঘ ভীষণ হ্যান্ডসাম, চোখ ফেরানো দায়। আশেপাশে মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে মেঘকে। মেঘালয় চৌধুরীকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করা অবস্থায় হঠাৎ সে পালকের দিকে তাকালে চোখাচোখি হয়ে যায়। ফট করে চোখ নামিয়ে নেয়। আফু, এই দিকটায় চল, মামুনি সবার জন্য শাড়ি নিতে বলেছে। তোর পছন্দ ভীষণ সুন্দর, আজ সব তুই পছন্দ করে দিবি। বলে পালকের হাত ধরে নিয়ে গেল শাড়ির দোকানে।
একে একে নানান রকমের শাড়ি বের করতে লাগলো। রুচিতা অনেকগুলো শাড়ি একটা একটা করে দেখছে আর রাখছে, কোনোটাই তেমন ভালো লাগছে না। সবুজ রঙেরটা। ধপ করে ঘাড় ঘুরিয়ে তাকালো। দুজনের আবারও চোখাচোখি হলো। দুজন একসাথেই বলছিল একই কথা। ঘাড় নামিয়ে চুপ করে থাকে পালক। ওনার সামনে একটা অপ্রস্তুত কেন লাগে বুঝতে পারে না লোকটাও কি একই সময় একই শাড়ির কথা বলতে হলো। রুচিতা শাড়িটা গায়ে ধরে বলল, বাহ, ভীষণ সুন্দর তো। আমার চোখেই পড়েনি এতক্ষণ। তোদের পছন্দ বেশ, বলতেই হয়। তারপর থেকে আর একটা কথাও বলেনি। রুচিতা একে একে সবার জন্য শাড়ি নিল। হাজারবার বারণ করা সত্ত্বেও পালক আর শিমুর জন্যও নিল। বলল না নিলে নাকি সে আন্টি মামুনির সবাই খুব কষ্ট পাবে। কেনাকাটা শেষ করে বেরোচ্ছে। মেঘের অফিস থেকে জরুরি ফোন আসার কারণে সে সাইডে গিয়ে কথা বলছে। রুচিতা আর শিমু ব্যাগগুলো ঠিকঠাক করছে। হঠাৎ পালকের খেয়াল হলো মিষ্টি নেই। এই তো রুচিতার কোলেই ছিল। আপু, আপু মিষ্টি কোথায়? পালকের কথায় রুচিতারও হুঁশ এলো। আমার কোলেই তো ছিল, নেমে কোথায় গেল? এদিকে ওদিকে চোখ দিতেই বাইরের দিকে চোখ আটকে গেল। মিষ্টি বলেই চিৎকার করে এক ছুটে বেরিয়ে গেল পালক। কোনো দিকে খেয়াল না দিয়ে দৌড়ে যাচ্ছে রাস্তার মাঝখানের দিকে। মিষ্টি সকলের চোখের অগোচরে কখন রাস্তায় চলে এসেছে কারোই খেয়াল নেই। অদূরে একটা সিএনজি তেড়ে আসছে। পালক ছুটে গিয়ে মিষ্টিকে কোলে তুলে নিল। সরে যেতে নিলেই গাড়িটার সাথে ভীষণ জোরে ধাক্কা লেগে পড়ে গেল। চোখ দুটো অন্ধকার হয়ে আসলো পালকের। কানে শুধু চিৎকারের শব্দ আসলো। পালক! বিরতিহীনভাবে পায়চারি করছে মেঘ। অস্থির লাগছে ভীষণ। ভীষণ চিন্তা হচ্ছে। পাশেই রুচিতা বসা মিষ্টিকে কোলে নিয়ে। শিমু অনবরত কেঁদেই চলেছে। ভাই ভাই, আফুর কিছু হবে না তো? ওর কি অনেক লেগেছে? রক্ত বেরিয়েছে কতখানি? অনেক বেশি কেটে গেছে, বল না ভাই। রাফাত একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। দুদণ্ড স্থির দাঁড়াচ্ছে না। আদৃশ আর নীরব গেছে ডাক্তারের দেওয়া ওষুধ আনতে। মেঘের নিজেরও ভীষণ চিন্তা হচ্ছে। নিজেকে উৎকণ্ঠা দমিয়ে ভাইকে শান্ত করতে বলল, রাফাত, কাম ডাউন, কিচ্ছু হবে না ওর, একটু বেশি লাগেনি। তুই এতটা হাইপার হয়ে গেলে ওদেরকে কে সামলাবে? বলেই চেয়ারে বসে থাকা রুচি, আরশি আর শিমুকে ইশারা করে দেখালো। মিষ্টি গুটিসুটি মেরে দোলা হয়ে আছে মায়ের কোলে। বাচ্চাটা ভয় পেয়েছে অনেক, যদিও ওর কোনো ক্ষতি হয়নি। মেঘ এখনও সেই দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছে না। অফিস থেকে জরুরি ফোন আসায় সে সাইডে গিয়েছিল কথা বলতে। রুচির চিৎকার শুনে ছুটে আসে। এসে তাদের অনুসরণ করে তাকাতেই যেন তার হৃৎপিণ্ডের গতিপথ থমকে যায়। ভরা রাস্তার মধ্যে মেয়েটা দৌড়ে গেছে মিষ্টিকে বাঁচাতে। এক লহমা অপেক্ষা না করে মেঘও ছুটে যায়, কিন্তু ততক্ষণে গাড়িটা এক ধাক্কা দিয়ে চলে যায়। মিষ্টিকে বুকে আগলে মাটিতে লুটিয়ে পড়ে পালক। মাথাটা রাস্তায় বাড়ি লাগায় তৎক্ষণাৎ রক্তপাত শুরু হয়। মেঘ, রুচি আর শিমু ছুটে যায় সেখানে। পালকের বুক থেকে মিষ্টিকে নিয়ে রুচির কাছে দিয়ে কোলে তুলে নেয় পালককে। পালকের কপালে এক পাশে কেটে রক্তক্ষরণ হচ্ছে। সেই রক্তক্ষরণ পালকের কপাল থেকে যেন মেঘের ভেতরটাই ছড়িয়ে পড়ছে। তাও রক্তক্ষরণ শুরু হয়েছে বুকের ভেতরে অজানা কোনো স্থানে। পালকের এই অবস্থা তাকে ভীষণ পীড়া দিচ্ছে, ভীষণ। পালককে পাজা কোলে তুলে নিয়ে দৌড়ে যায় গাড়ির দিকে। পালককে ফ্রন্ট সিটে বসিয়ে এক হাতে জড়িয়ে বুকে চেপে ধরে আরেক হাতে গাড়ি স্টার্ট দেয়। কোনো দিকে হুঁশ নেই মেঘের। এতটা আতঙ্কিত সে আগে কখনো হয়নি। সে বরাবরই ঠান্ডা শান্ত মস্তিষ্কের মানুষ, কিন্তু পালকের এই অবস্থায় নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না। পালকের এই ঘা তাকে বেশি যন্ত্রণা দিচ্ছে। অচেতন অবস্থায় জোরে জোরে নিঃশ্বাস টানছে। পালককে এক হাতে আরও নিবিড়ভাবে জড়িয়ে নেয় মেঘালয়। মনে মনে বার কয়েক বলে, কিচ্ছু হবে না পালক, আমি আছি।
কিচ্ছু হতে দেব না আমি। পালকের কপাল থেকে ঝরে পড়া রক্তে আইভরি রঙের শার্টটা ভিজে একাকার। বুকের কাছের জায়গাটাতে রক্ত শুকিয়ে গেছে, কিন্তু ঘাটা এখনো দপদপে। মেঘ কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। মেয়েটার আঘাত তাকে এত যন্ত্রণা কেন দিচ্ছে? যেই মেয়েটা আগ পাস না ভেবে নিজের জীবনের পরোয়া না করে এভাবে ছুটে গেল বাচ্চাটাকে বাঁচাতে, তাকেই কিনা মেঘ ভরা রাস্তায় থাপ্পড় দিয়েছিল। সে ঘটনা মনে পড়তেই মেঘের অনুতপ্তা আরও এক ধাপ বেড়ে যায়। ডক্টর, রাফাতের কথায় হুঁশে আসে মেঘালয়। স্মৃতিচারণ ভেঙে যায়। ঘাড় ঘুরিয়ে দেখে ইমার্জেন্সির কেবিন থেকে ডাক্তার আর নার্স বেরিয়ে আসছে। তৎক্ষণাৎ ছুটে যায় মেঘ। ডক্টর, ইটস অল রাইট? মেজর কোনো ইস্যু হয়নি তো? পালক ঠিক আছে? ডাক্তার মুখের মাস্ক খুলে শান্তভাবে উত্তর দেয়, কাম ডাউন মিস্টার চৌধুরী, চিন্তিত হবেন না। নাও সি ইজ বেটার। মেজর ইনজুরি হয়নি। কপালের কাটাটাতে আমরা ট্রিটমেন্ট করেছি। পায়ের দিকটাই বেশ লেগেছে। কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। পায়ের ওপর প্রেসার একবারে না দিলেই ভালো। বাকিটা সি উইল গেট ওয়েল সুন, ইনশাল্লাহ। পাশ থেকে রাফাত ছুটে এসে প্রশ্ন করে, ডক্টর, ওর কি জ্ঞান ফিরেছে? আমরা কি ওকে একটু দেখতে পারবো না? পেশেন্টকে ব্যথা আর ঘুমের ওষুধ দেওয়ার কারণে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। আদৃশ আর নীরব চলে আসে ঔষধ নিয়ে। নিবিড় জিজ্ঞাসা করে, ডাক্তার, ওর কি খুব কষ্ট হচ্ছে? ও কবে সুস্থ হবে? ওদের এমন বাচ্চাদের মতো একের পর এক করা প্রশ্নে ডাক্তার মৃদু হেসে বলে, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কিছু না হোক, তোমাদের জন্য হলেও হবে। বলেই স্থান ত্যাগ করে। মেঘ ডাক্তারের সাথে তার কেবিনে গিয়ে কিছুক্ষণ কথা বলে আসে। এসে দেখে রাফাত, নিবিড়, আদ্রি, শিমু, আরশি পাঁচজন মিলেই কেবিনের সামনের দরজাটার গ্লাসে চেয়ে আছে পালকের দিকে। শিমু আর আরশির কান্না এখনো থামেনি। আরশি আদ্রিশকে জড়িয়ে ধরে সশব্দে কেঁদে ওঠে। রাফাত, নিবিড়, বাকিদের চোখেও পানি স্পষ্ট। কোনো রকম চোখের পানি মুছে ধমকে বলে আদ্রিশ, এ ছেমরি, এমন মরা কান্না জুড়েছিস কেন? তোর বিশ্রী কান্না শুনে রোগীদের অ্যাটাক আসবে। এভাবে ভ্যা ভ্যা করে কেঁদে আপুর ঘুমটা ভাঙানোর মতলব, তাই তো? সর তো সর। আমার শার্টে তো ইচ্ছে মতো নাকের পানি চোখের পানি মুছে যা তা করলি। আরশি সরে এসে কান্না মিশ্রিত গলায় বলে, তোরা আসলেই খুব বজ্জাত, জীবনে মানুষ হবি না তোরা। আমি আফু কিভাবে দেখতে পারছি না, ওকে উঠতে বল না। এই তো ঘন্টাখানিক আগে কথা বলে গেলাম, কি থেকে কি হয়ে গেল। বলে আবারও কেঁদে দেয়। পাশ থেকে শিমু বলে, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখিস। অফু অনেক স্ট্রং, এসব ছোটোখাটো জিনিসেও দমে না। শিমুর কথায় নিবিড় ওকে বলে, এক্স্যাক্টলি। সবাইকে কি নিজের মতো সিসকাতুনি ভাবছিস নাকি, যে এই হো হো করে হাসা শুরু করলো আবার এই ফ্যাস ফ্যাস করে কাঁদা শুরু করলো? নিবিড়ের কথায় ঠাস করে এক ঘা বসিয়ে দেয় আরশি। আবারও পাঁচটায় মিলে গ্যাঞ্জাম শুরু করে। এই পাঁচজন যেখানে গ্যাঞ্জাম সেখানে। যদিও আজ ভীষণ ফাঁকা লাগছে। মেঘ দূর থেকে দাঁড়িয়ে দেখছে ওদের মাঝে পলকের হাস্য উজ্জ্বল চেহারাটার ভীষণ অভাব বোধ করছে সে। কিছুক্ষণ দাঁড়িয়ে এগিয়ে এলো ওদের দিকে। রাফাত, অনেকক্ষণ তো হলো। সকালে বেরিয়েছিস সবাই, বাড়ি ফিরে যা। আপুকেও নিয়ে যা। এইভাবে সারাদিন থাকলে অসুস্থ হয়ে যাবে। ভাইয়া, আপুকে এখানে রেখে কি করে যাব? আমি আছি। মানে ডক্টর ওকে একদিন অবজারভেশন রাখতে বলেছে। তোরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার আসিস। ততক্ষণে আমি আছি। মার ফুপিয়ে ভীষণ চিন্তা করছে, ওদেরকে তো সামলাতে হবে। মেঘের কথায় কিছুক্ষণ ভেবে রাফাত বলে, ঠিক আছে ভাই, আয় তোরাও চল। বলে রুচির কাছে যায়। রুচি তার কান্না এখনো থামেনি। তার ধারণা সবটা তার দোষেই হয়েছে। সে যদি মিষ্টিকে দেখে রাখতো তাহলে সে দৌড়ে যেতও না, আর না পালক ওকে বাঁচাতে গিয়ে এত কিছু হতো। রাফাত গিয়ে রুচির সামনে হাঁটু গেড়ে বসে। এই যে কাঁদুনি হয়েছে নাকি হসপিটালে বন্যা বইয়ে দেওয়ার ইচ্ছা আছে? তখন রুচির পাশে এসে আরশি বসে বলে, আর কেঁদো না তো আপু, আফু তো এখন ঠিক আছে। তুমি কেন শুধু শুধু বেশি ভাবছো? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তাই তো অল্পেই কেটে গেছে বিপদ। তুমি যদি এভাবে কাঁদো আফু কিন্তু খুব কষ্ট পাবে।
এই তো আমাদের টেপসি বুঝে গেল, আর তুই এখনো বুঝতে পারলি না? কান্না থামাবি? তোর জন্য প্রিন্সেসও ভয় পেয়ে গুটিয়ে আছে। দেখ, তুই এবার কান্না না থামালে কিন্তু আমি সিমেন্ট এনে তোর চোখ প্লাস্টার করে দেব। রাফাতের কথায় রুচি কান্না মুখে হেসে ফেলে। তখন আদ্রিস এসে বলে, এই না হলে রুচি আপু, তোমার মুখে কিন্তু কান্না একেবারেই যায় না। তিয়াস ভাই এ লুক দেখলে কিন্তু লুঙ্গি ধরে পালাবে। বলেই হা হা করে হেসে দেয় সবাই। পালককে বাইরে থেকে আবারও একবার দেখে এক এক করে বেরিয়ে যায় ওরা। শিমু তো যেতেই চায়নি, বারবার বলেছে, ভাইয়া আমি থাকি প্লিজ। মেঘ এক প্রকার জোর করেই পাঠিয়েছে। হসপিটালের ফিনাইলের গন্ধে এমন পরিবেশে অনেকক্ষণ থাকলে শেষে সবাই একসাথে অসুস্থ হয়ে পড়বে। সকলে চলে যাওয়ার পর ধীর পায়ে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মেঘ। আস্তে আস্তে এগিয়ে যায় বিছানার নির্জীব হয়ে পড়ে থাকা মেয়েটির দিকে। সিঙ্গেল বেডটাতে সাদা চাদরটা পেট পর্যন্ত উঠিয়ে রাখা, কপালে সদ্য করা ব্যান্ডেজ, পায়ের গোড়ালির দিকটাতেও শুভ্র কাপড়ের আস্তরণে ঢাকা। উজ্জ্বল ফর্সা চেহারাটা কয়েক ঘন্টার ব্যবধানে ফ্যাকাশে হয়ে গেছে। ঘন নেত্রপল্লবটা স্থির হয়ে আছে। পাতলা গোলাপি পাপড়ির ন্যায় ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে গেছে। বন্ধ চোখ জোড়া কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। মেঘ নিঃশব্দে পাশে গিয়ে বসলো। পলকহীন চাহনিতে আগাগোড়া পরোক্ষ করছে পালককে। মেয়েটার মুখ জুড়ে সীমাহীন মায়া। এরকম বিধ্বস্ত চেহারাটাও যেন মেঘের কাছে ভীষণ স্নিগ্ধ শুভ্র লাগছে। মেঘের ভীষণ ইচ্ছে করছে একবার ছুঁয়ে দেওয়ার, চোখের কোণে শুকিয়ে যাওয়া পানি ভীষণ যত্নে মুছে দেওয়ার। কাঁপা কাঁপা হাত এগিয়ে দিল পালকের দিকে, খুব সন্তর্পণে ছুঁয়ে দিল আক্ষি যুগল, সযত্নে মুছে দিল চোখের কোণে জমে থাকা বিন্দুকণা। মেঘের বুকের বাঁ পাশটায় যেন জমাট বেঁধে আছে, কিছুতেই থামাতে পারছে না ভেতরে চড়াঘাত। বারবার কল্পনায় দৃশ্যপটে ভেসে উঠছে রক্তে মাখামাখি চেহারাটা, অজ্ঞান হয়ে লুটিয়ে বুকের মাঝে পড়ে থাকা। মেঘের এ মুহূর্তে ভীষণ অবাধ্য নিঃশব্দ ভীষণ ইচ্ছে হলো মেয়েটাকে তুলে বুকের সাথে চেপে ধরতে, ব্যথা যন্ত্রণাগুলো নিজের মাঝে শুষে নিতে। মেঘ ধপ করে ঘাড় ঘুরিয়ে নিল, উঠে দাঁড়ালো। কি হচ্ছে তার সাথে? এমন কেন হচ্ছে? দুদিনের চেনা মেয়েটার জন্য এত মায়া কেন লাগছে? কেন তার সীমাহীন মায়ার বৈরাগ্য তার সত্তা জুড়ে ছুঁয়ে যাচ্ছে? ঘাড়ের পেছনে হাত রেখে বার কয়েক এদিকে ওদিকে ঘুরালো। না অহেতুক চিন্তা জুড়ে যাচ্ছে মস্তিষ্কে। এসব ভাবাও ভুল। নিজেকে হাজারোভাবে বুঝাচ্ছে মেঘ, সে তো এমন না। কোনো মেয়েকে দেখে এ ধরনের চিন্তা ভাবনা আনার মতো ব্যক্তিত্ব তার নয়। সে তো ভীষণ পরোক্ষ ব্যক্তিত্বের মানুষ, যার ভেতরটা বাহিরের মতোই শান্ত। কিন্তু না, কিছু তো একটা হচ্ছে। কেন তার শান্ত সমুদ্রের প্রলয়ের উচ্ছ্বাস শুরু হচ্ছে ঘাড় ঘুরিয়ে আবারও তাকায় পালকের দিকে। চোখের সামনে ভেসে ওঠে সেদিন রাতের দৃশ্য, সেই ঝমঝম বৃষ্টি, বৈরাগী হওয়া আর বেহালার সুর আনা রমণীর চেহারা। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসে পালকের পাশে, নির্জীব হয়ে পড়ে থাকা ছোট্ট হাতটা নিজের বলিষ্ঠ হাতের আঙ্গুলের মাঝে গুলিয়ে নেয়। হঠাৎ ফোনের শব্দে ঘোর কাটে মেঘের। ফোনটা পকেট থেকে বের করে হাতে নিয়ে দেখে। হ্যালো বাবা। মেঘ, ইজ এভরিথিং অলরাইট? পালক কেমন আছে এখন? শি ইজ বেটার নাও। একদিন অবজারভেশন রাখতে হবে, কাল বিকেলের মধ্যে বাড়িতে নিয়ে যেতে পারবো। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, যদি বড় কোনো ক্ষতি হয়ে যেত আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারতাম না। মেয়েটা লক্ষ্মী ভীষণ জানতাম, এত বড় একটা রিস্ক নেবে ভাবতেও পারিনি। আই এম অলসো সারপ্রাইজড বাবা, কি থেকে কি হয়ে গেল, বাট থ্যাংক গড শি ইজ ফাইন। তোমার আম্মু ভীষণ চিন্তা করেছে, আমাকে ফোন করে কান্নায় থামে না। কোনো রকমে বুঝেছি এ তো প্যানিং নিলে তো অসুস্থ হয়ে যাবে। আমি মায়ের সাথে কথা বলছি, পালক এখন ভালো আছে।
এতটা টেনশন করতে হবে না। আমি আর তোমার আঙ্কেল কালকেই বিডিতে ব্যাক করব। রুসি ইবনাথকে ফোন করে অনেক কান্নাকাটি করেছে। আবুকে আমি সামনে নেব, তোমার চিন্তিত হবে না। টেক ইউর টাইম। আরও কিছুক্ষণ রমজান চৌধুরীর সাথে কথা বলল মেঘ। রমজান চৌধুরী তার ব্যবসায়িক কাজে 1 সপ্তাহ যাবৎ দেশের বাইরে গেছেন, আর ভাগ্যকর্মে ইবনাথ হোসেন একই দেশেই সেমিনার ছিল, যার ফলে দুজনেই দেশের বাইরে। একমাত্র ছেলে দেশে ফিরে বাবাকে পায়নি বলে তার ভীষণ আফসোস। এই জন্যই এত তাড়াহুড়ায় ফেরা, তার উপর এই অ্যাক্সিডেন্ট। হালকা ঝাপসা সাদা ছাদটার বুকে ঘূর্ণায়মান ফ্যানটা চোখের সামনে ভাসছে। নাকে কড়া ফিনাইলের গন্ধটা এসে ঠেকছে। তীব্র গন্ধটা নাকে ঠেকতেই চোখ কুঁচকানোর ফলে কপালটায় ব্যথায় তিত্তির করে উঠল। মনে হচ্ছে কপালের বাঁ পাশটা জুড়ে ব্যথার শিরশিরানি ছড়িয়ে গেল। পিটপিট করে চোখ দুটো খুলল পালক। সফেদ রঙের মাঝারি ঘরটায় হালকা নীল রঙের পর্দার জানালা আর দরজা আবৃত। ডান পাশটায় রাখা একটা চেয়ার, বাম পাশটায় ঘাড় ঘুরাতেই টান অনুভব করলো। ঘাড় ঘুরানোর প্রচেষ্টা ব্যর্থ হলো। চোখ দুটো মেলে তাকালো। হাতের কুনোয়ে ভর করে উঠতে গেলেই ইনজুরি টেপ লাগানো হাতটায় শক্তিহীনা অনুভব করে পড়ে যেতে নিলেই তখনই পালককে ডান পাশ দিয়ে দুটো হাত খুব যত্নে আঁকড়ে ধরল। ঘটনার আকস্মিকতায় পালক বেশ ভয় পেয়ে আঁকড়ে ধরল এক হাত। নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। কুঁচকে যাওয়া হাতের পাতা মেলে তাকালো পালক চাপটে ধরা হাত দুটোর মালিকের দিকে। আচানক ধক করে উঠল বুকের ভিতর। রগে রগে কেমন শীতল স্রোত বয়ে গেল। ধুকবুগানির শব্দের অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেল। অত্যন্ত সুদর্শন আর নীলকণ্ঠা মনির চেহারা এত কাছ থেকে দেখতে পারাটা একটু বেশি অপ্রত্যাশিত ছিল পালকের। অমন ইন্দ্রনীলের চোখ মেলে তাকানোটা যেন কায়ার ভেতর পর্যন্ত পৌঁছে গেল। যন্ত্রণাটা শরীর ছড়িয়ে ভেতরে পৌঁছে গেল। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। পুরুষালী হাত দুটো ভীষণ সযত্নে আগলে ধরায় সারা শরীর যেন বেইমানি করল। ধীরে ধীরে নিজের বাকি শক্তিটুকুও ছেড়ে দিল। কেমন অবশ লাগছে। নিজ সামর্থ্য নিয়ে উঠার শক্তিটুকুও পাচ্ছে না পালক। আঁকড়ে ধরা দু হাত ছেড়ে পড়ে যেতে নিলেই আরও নিবিড়ভাবে জড়িয়ে নিল। কাপা কাপা চাহনিতে চোখ তুলে তাকালো। বেহেয়া দৃষ্টিকে কিছুতেই আটকাতে পারল না পালক। নীলরাঙ্গা চোখ দুটো পালকের দিকেই স্থির। দুজনের মাঝে ব্যবধান 2-1 ইঞ্চি খানেকও কম। মেঘের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শ্রবণ যন্ত্রে আঘাত হানছে। ঠিক আছে? ধীর কণ্ঠে পুরুষের করা প্রশ্নে যেন ভেতরের তোলপাড় আরেক ধাপ এগিয়ে গেল। আছড়ে পড়া গরম নিঃশ্বাসে সারা মুখ ছেয়ে গেল। তীব্র পুরুষালী ঘ্রাণটা ভীষণ মোহনীয় লাগছে পালকের কাছে। আচ্ছা, এটা কি পারফিউম নাকি মেঘের নিজের শরীরের ঘ্রাণ? এটা মোটেও উচিত না। কোনো পুরুষের শরীরের ঘ্রাণ এতটা মোহনীয় হওয়া তো অপরাধ। পালককে ভীষণ বেহেয়া করে দিচ্ছে। গাঢ় খয়েরি ঠোঁটজোড়া স্মিত ফাঁকা করে আবারও প্রশ্ন মেঘের। কষ্ট হচ্ছে নূর? নূর পালককে তো নূর বলে কেউ ডাকেনি। আফরা থেকে আফরু অথবা পালক বলেই সম্বোধিত পালকের নামটা। এ নামে মেয়ে কেন ডাকলো পালককে? হাজারো উৎকণ্ঠা দমিয়ে সামান্য ঘাড় নেড়ে ধীরে বলল, উষ্ণ শ্বাসটা আবারও আশ্রে পড়ল মুখ জুড়ে। তার সাথে পুরুষালী করা কণ্ঠের নমনীয়তায় প্রশ্ন, শুয়ে থাকবে নয়তো বসিয়ে দিই? আবারও শুধু ঘাড় নাড়ালো পালক। মেঘ সযত্নে দু হাতের বন্ধন গাঢ় করে পালককে বসিয়ে দিল। পিঠের পিছনে নরম বালিশটা রেখে চেয়ার টেনে বসলো মেঘ। ষাটের বাঁ পাশটা রক্তের দাগ শুকিয়ে কাঠ হয়ে আছে। মস্তিষ্ক এবার কিছুটা সচল হলো পালকের। একে একে সব মনে পড়ে গেল।
মিষ্টির পেছনে রাস্তার ছুটে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। গাড়িতে ভীষণ জোরে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়েছিল। চোখের সামনে ঝাপসা ঝাপসা দেখছিল। মেঘালয় চৌধুরী ছুটে এসে পালককে কোলে তুলে নেয়। তারপর আর কিছুই মনে নেই। মিষ্টি? হ্যাঁ তাই তো, বাচ্চাটার কিছু হয়নি তো? মিষ্টি কোথায়? ওর কিছু হয়নি তো? রুচি আপু কই? মিষ্টির কোথায় লেগেছে? একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বাচ্চাটার কিছু হলো না তো? আরে কুল, শান্ত হও। মিষ্টি একদম ঠিক আছে, আপুর কাছে আছে, ওর কিচ্ছু হয়নি। একটু থেমে আবারও বলল, এত ভালোবেসে কেউ জড়িয়ে নিলে ক্ষতি কিভাবে হয় বলো? মেঘের কথায় কিছুটা শান্ত হলো পালক। যাক, অ্যাঞ্জেলের তো কিছু হয়নি, কিন্তু পালক একা কেন? শিমু, আপু, নিবিড়, আদ্রি, রাফ ওরা কই? ওরা কেউ আসেনি পালকের কাছে? এই মেঘ একা কেন? হুট করে ভীষণ মন খারাপ হলো। হাত পা ছাড়িয়ে কাঁদতে হয়তো ভালো লাগতো পালকের। ওরা একটুও ভালোবাসে না। পালকের ফুস হওয়া মুখটা দেখে মেঘালয় চৌধুরী ভ্রুকুটি করে তাকালো। অতঃপর প্রশ্ন করল, এনি প্রবলেম? কি হয়েছে? কষ্ট হচ্ছে? পালক কাঁদো কাঁদো করে বার দুয়ে ঘাড় নাড়ালো। কি হয়েছে বলো আমায়, ডাক্তারকে ডাকবো? না। তাহলে? ওরা কেউ আসলো না, আমায় দেখতেও আসলো না। আমায় আপনার কাছে একা থাকতেই দিয়ে কোন তল্লাটে গেছে সবাই? পালকের কথায় কিছুক্ষণ থ হয়ে তাকিয়ে থাকলো মেঘ। এরপর আঙ্গুলের সাহায্যে কপালে ঘষে বলল,